এবার প্রিমক থ্রি পেপার টু এর একটু ফিডব্যাক দিব। আমার মনে হয় পেপার টু এর জন্য খুব বেশি ফিডব্যাক প্রয়োজন নেই। ভুলগুলো আমরা সেটা বুঝতে পারবো এবং সেগুলো নিয়ে আমরা আসলে কাজ করতে পারবো। আমার পরামর্শ থাকবে শিক্ষার্থীদের যে খাতাটা যখন আমি দিব, কে কোন অংশে ভুল বেশি করেছে। কেউ হয়তো বা বাগধারাতে অনেক ভুল করেছে, কেউ হয়তো বা সন্ধিতে অনেক ভুল করেছে, কেউ হয়তো বা বাক্য রূপান্তরে অনেক ভুল করেছে, কেউ হয়তো বা সন্ধিতে 8 পেয়েছে কিন্তু বাক্য রূপান্তরে 5 4 পেয়েছে। তো সেইভাবে কিন্তু তাকে কার কোন জায়গাতে কোন টপিকটাতে অসুবিধা সেটা দেখতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সন্ধি বাগধারা পাঠ্যক্রম এটা সম্পূর্ণ কিন্তু মুখস্থ করার জিনিস, পড়ার জিনিস। আমি বলবো না যে বই নাও ধরো আমার বইটা নিয়ে বসো 500টা বাগধারা মুখস্থ করতে হবে, এটা আমি বলবো না। এইটা আসলে কোনো পদ্ধতি না। কিন্তু প্র্যাকটিস করে করে মনে রাখার চেষ্টা করতে হবে, সন্ধিগুলো বারবার করতে হবে। সন্ধি এক যে সূত্রটা আমি পারি নাই ভুল করছি, সেই সূত্রে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ লিখতে চেষ্টা করতে হবে। এভাবে করে করে আসলে প্র্যাকটিসের মাধ্যমে সন্ধি বাগধারা বাক্য রূপান্তরের সমস্যার সমাধান করতে হবে। আর এরপরে যে শূন্যস্থান এমসিকিউ এবং কোশ্চেন আছে সেটা তো আমরা ক্লাসে প্র্যাকটিস করতে প্রিভিয়াস কোশ্চেন গুলো করবো, তাতেই অনেকটা হয়ে যাবে। আমাদের ওইখানে ফোকাস রাখতে হবে। তো পেপার টু আমি একটু শেয়ার করি খুব দ্রুতই। পেপার ওয়ানে অনেকটা সময় নিয়ে ফেলেছি, আমি এখন পেপার টু এ খুব বেশি সময় নিব না এবং আমার মনেও হয় না যে খুব বেশি সময়ের প্রয়োজন আছে। তো আমরা আশা করি দেখতে পাচ্ছি এখানে থিম অফ পেপার টু এর অংশটা আছে। একটু খেয়াল যদি করো এই সন্ধিটা কেন ভুল হবে, এটা পড়েছি ভাই, তো পাড়ার কিছুদিন আগে এক বিসর্গ সন্ধি করালাম। ইতস্তত আমি বলেছি যে এটা ঠিক আছে যে এই শব্দটা দেখে আমরা বুঝতেছি না এটা কি বিসর্গ সন্ধি না ব্যঞ্জন সন্ধি সেটা বোঝাও কঠিন। কিন্তু বিসর্গ সন্ধি তো আমি কিছু এই বিসর্গ সন্ধি আমি কিছুদিন আগে পড়েছি, সেক্ষেত্রে এটা পারা উচিত ছিল। ইতস্তত, তাহলে অনেকগুলো ত দেখতেছি, একটা দন্ত স দেখতেছি। আমরা জানি সন্ধির ঘটনাটা কোথায় ঘটে এবং বিসর্গ সন্ধি মূলত বিসর্গটাকে বদলে দন্ত স কিংবা র এই দুইটার সাথে রিলেটেড করে তোলে। তো মানে মানে বিসর্গের কোনো উচ্চারণ নাই, কিন্তু তারা শব্দ দুইটা শব্দ যুক্ত হওয়ার পরে যে নতুন শব্দটা গঠিত হয় সেখানে কখনো রয়ের মতো কখনো দন্ত স্বরের মতো উচ্চারিত হয়। তো ইতস্তত, তাহলে ইত যোগ তত, মানে বিসর্গ প্লাস ত যদি থাকে, কোনো একটা সিম্বল যদি থাকে বিসর্গ প্লাস ত, এই সূত্রটা যদি থাকে তখন বিসর্গটা বদলে দন্ত স হয়। আমি করাইছি নি যোগ তার নিস্তার, একটু মনে করার চেষ্টা করো। ওই একই সূত্রে যাচ্ছে নি যোগ তার, আমরা বলতেছি নিস্তার, তাহলে নিস্তার ইতস্তত। ইতস্তত মানে হচ্ছে হেজিটেট করা, মানে ক্লিয়ারলি কথা বলতে না পারা কিংবা কোনো কিছু শেয়ার করতে না পারা, একটু হেজিটেট করা, এটাকে ইতস্তত বলে বাংলায়। তো ইতস্তত এই সূত্রটা নিচোক তার নিস্তারের যে সূত্রটা সেই একই সূত্র। তাহলে এখন কি হবে, এটা অনেকেই পারে না, অনেকের খাতা থেকে ভুল আছে, নিজেরাও দেখলে জানতে হবে। তো তোমার দায়িত্বটা হবে তুমি যখনই এই সন্ধিটা দেখো তুমি পারো না, তো এবার এটা নিয়ে বসো, বইটা নাও, বইতে সূত্র নাম্বার দেখলে তুমি খুঁজে বের করতে পারবা। এবং ওইখানে কয়টা শব্দ আছে, ওখানে 5-6টা শব্দ আছে, তুমি খাতায় 5-6টা শব্দ দিয়ে ফেলো, একবার লেখো। সবগুলোর উত্তর দেওয়া নাই, লেখো, দেখো পারতেছো কিনা, ভুল হচ্ছে কিনা, ভাঙার চেষ্টা করো। এইভাবে করে তুমি এই শব্দটা নিয়ে একটু কাজ করো, মানে এই সূত্রটা নিয়ে একটু কাজ করো। একবার করলে অনেকদিন পর আবার কিছুদিন পর আমরা যখন কোশ্চেন পেপার গুলো সলভ করবো, এই নভেম্বর থেকে কোশ্চেন পেপার সলভ হবে, নিশ্চয়ই এই টাইপের কোন একটা শব্দ আমরা পাবো, তখন আবার এই সূত্রটা আমাদের তখন মনে পড়বে। তখন আমরা সবগুলো শব্দ আরেকবার রিভাইজ করলাম। তো এইভাবে কয়েকবার রিভাইজ করলে কিন্তু সন্ধিটা আসলে হয়ে যায়। এটা পাগলামি, এইটাও পারা উচিত, এটা খুবই সহজ। পাগলামি আর কি, পাগ চোখ লামি, পাগলামি। পাগলামি বলতে কোন শব্দটা মাথায় আছে? পাগল, ঠিক আছে, পাগল লিখলাম। চোখ কি লিখবো? মি, পাগল চোখ মি, না পাগলামি। তাহলে পাগল এটার সাথে আমি আছি, পাগল চোখ আমি পাগলামি, হাস্যকর লাগতে পারি এটাই কিন্তু সত্য। ছাগল যোগ আমি ছাগলামি, ঠিক আছে, পাগলামি ছাগলামি বোকামি বোকা যোগ আমি বোকামি। তো তাইলে এগুলো সাধারণত বাংলা সন্ধি হিসেবে বিবেচনা করা হয়। সন্ধি তো সংস্কৃত ভাষা থেকে এসেছে, কিন্তু কিছু শব্দ কিছু সন্ধি আছে বাংলা সন্ধি, সেটার মতো বিবেচনা করা হয় পাগলামি ছাগলামি বোকামি। ঠিক আছে, তো এইখানে পাগল যোগ আমি পাগলামি, এটা কি, এটাকেও সূত্র আছে কিন্তু, যে পাগল ল, এর সাথে একটা অ আছে, স্বরে অ প্লাস স্বরে আ সম সম স্বরে আ। তো পাগলামি সূত্র নম্বর 1-এ চলে যাবে। কিন্তু আমরা আমরা যে শব্দগুলো নবান্ন
সাকান্ন, সিংহাসন, এগুলো যে প্র্যাকটিস করেছি সেগুলো কিন্তু আসলে সংস্কৃত ভাষার শব্দ, এবং ওই শব্দগুলোই আসলে ওই সূত্রের সাথে বেশি পাওয়া যায়। এই শব্দটা একটু আনকমন শব্দ, এই শব্দটা আমরা একটু কম ব্যবহার। রূপালী, রূপযোগ আর রূপাযোগ আলী, রূপালী। সোনালী, সোনাযোগ আলী, সোনালী, তাহলে এগুলো, এই শব্দগুলো একটু আমরা কম ব্যবহার করি। সে কারণে একটু পারাটা কঠিন হয়, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করলে পারতাম, এটা কিন্তু কঠিন কিছু না। তো পাগলামির মতো আর কি কি শব্দ হতে পারে সেটা দেখে আমাদের করে নিতে হবে। উন্নয়ন, এটা তো না পারার কিছুই নাই, কে কে ভুল করছেন দেখে নিবেন, যে যে ভুল করেছেন এটা তার রেসপন্সিবিলিটি, কারণ এটা খুব ভালো করে পড়ানো হয়েছে। উদ্যোগ নয়, উৎযোগ নতি, উন্নতি, উদ্যোগ নয়, উন্নতি, উন্নয়ন। মানে খণ্ডত প্লাস ন থাকলে নয় ন হয়ে যায়। খণ্ডতর সাথে খণ্ডত দ, ত, এই তিনটার সাথে ন, ল, তারপরে হচ্ছে চ, বর্গীয় চ, এগুলো থাকলে এগুলো ডাবল হয়ে যায়, শব্দটা যুক্ত হলে তখন সেই খণ্ডটা ওই শব্দটা ডাবল হয়ে যায়। তো এটা খুব সহজ একটা সন্ধি। তো এই সন্ধিগুলো দেখতে হবে। নবান্ন, এই যে আমাদের পড়ার লেখার মধ্যে নবযোগ, একটু ঝামেলা আছে। নবাযোগ অন্য লিখলেও তো রুলস অনুযায়ী হতো, তাই না? অথবা নবযোগ আন্ন লিখলেও তো রুলস অনুযায়ী হতো, কিন্তু রুলস অনুযায়ী হওয়ার ব্যাপারটা এখানে নাই। যে কারণে রুলস এর উপর ফোকাস কিংবা রুলস এর দায়িত্ব বেশি নেওয়ার কোনো দরকার নেই। আমাদের পরীক্ষা 26-এ এই শব্দটা থাকবে, এটা ভেঙে লিখতে হবে, এই অবস্থাতেই কিন্তু থাকবে, আমরা জানি। তো সেই জায়গা থেকে আমাদের শব্দকে যেহেতু ভাঙতে হবে, সেই ক্ষেত্রে আমরা সূত্রের উপর নির্ভর খুব বেশি একটা করতে পারবো না, প্র্যাকটিসের উপর নির্ভর করতে হবে। আমরা জানবো, সূত্র আমরা দেখবো, ক্লাস যখন করবো সূত্র আমরা দেখবো। নব যোগ অন্য, নব অ আছে, অন্যতে অ আছে, দুটো অ মিলে আ হয়ে গেছে। এই সূত্র দেখে, এই সূত্রের মাধ্যমে এগুলো হয়, আমরা পড়বো, দেখবো, জানবো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা সূত্র প্রয়োগ করে শব্দটা ভাঙতে পারবো না। আমাকে শব্দটা সম্পর্কে আগে থেকে জানা থাকা লাগবে। নতুন শব্দ আসলে সেই ক্ষেত্রে আমি একটু চিন্তা করার চেষ্টা করব, কিন্তু এর বেশি না। রাজস্বী, রাজযোগ ঋষি, কয়েকজন লিখেছেন, কিন্তু এটা হবে রাজা যোগ ঋষি। রাজা যোগ ঋষি, রাজর্ষি। যে স্বরে অ কিংবা স্বরে আর সাথে রি থাকলে, স্বরে অ, স্বরে আ প্লাস রি থাকলে অর হয়ে যায়। আমরা যদি দেখি রাজর্ষি বলি, অর আছে একটা। তাহলে স্বরে অর সাথে থাকলেও হবে, স্বরে আর সাথে সাথে থাকলেও হবে। রাজ যোগ ঋষি বললেও রাজস্বী হচ্ছে সূত্র অনুযায়ী, রাজা যোগ ঋষি বললেও সূত্র অনুযায়ী হচ্ছে, কিন্তু শব্দটা আসলে রাজা যোগ ঋষি, রাজর্ষি, ঠিক আছে? যে রাজা ঋষির মতো কিংবা যে ঋষি রাজার মতো, তো রাজর্ষি। ঠিক আছে, ঋষি রাজার মতো হয় না, রাজা ঋষির মতোই হয়, এটি এটাই বলা হয় রাজস্বী বলতে, ঋষির মতো রাজা। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে সন্ধি। তো সন্ধির এই রুলস গুলো নিয়ে আমি বলবো, যে যতই পাও না কেন, দুইও পেতে পারো, আটও পেতে পারো, এই শব্দগুলো নিয়ে বসবে, এই শব্দের সিমিলার শব্দগুলো নিয়ে প্র্যাকটিস করবে। বাক্য রূপান্তর, বাগধারা। বাগধারার ক্ষেত্রে আমি বলেছিলাম যেহেতু এটা বই থেকে দিব না, তো বই থেকে দেইনি। সেগুলো কয়েকটা বই থেকে আছে, কয়েকটা বই থেকে নেই, ম্যাক্সিমাম বই থেকেই আছে আসলে, আমার বইটা থেকে। কিন্তু আমি তো 500টা বাগধারা পড়াই নাই। আর সত্যি বলতে কোনোদিনই পড়াতে পারবো না, একদম আজকে বলে রাখছি যে 500টা বাগধারা ক্লাসে ধরে ধরে পড়ানো পসিবল না। And তোমার পক্ষে পড়ে মনে রাখাটা পসিবল না। তাহলে কি করতে পারো? রিডিং করতে পারো, কয়েকবার রিডিং করতে পারো, কোনগুলো পারো সেগুলোকে ফাইন্ড আউট করে ফেলতে পারো। 500টা নিয়ে যদি বসো, এর মধ্যে তুমি 200টা পারো কিংবা 150টা পারো, যেগুলো পারো সেগুলো মার্ক করে ফেলো। কিছু আছে কমন, দেখলে মনে হয় আরে এটা তো মনে হয় কোথাও শুনছি, স্কুলে দেখছিলাম, কিংবা মনে হচ্ছে এটা লাগতে পারে, মার্ক করে ফেলো। দেখলা যে কোনো কিছুগুলো আছে একদম আজব আজব, কি সব লেখা রাখছে, লাইনও করতে পারি না, অর্থও করতে পারি না, এমন কঠিন জিনিস কিন্তু আইবি ক্যামব্রিজ দেয় না। তো সেগুলো ক্রস চিহ্ন দিলাম যে ওইটা আমি আজ সেকেন্ড টাইম পড়বো। করলা এইভাবে করে করে একটু জাস্ট এখানে একটা করলে, বললাম, লিস্ট আউট করলে, এখান থেকে কমিয়ে আনলে, কমিয়ে আনলে কিছু করলে, যেগুলোকে ফাইন্ড আউট করেছো, মার্ক মার্ক করেছো, সেগুলোকে 2-3 বার পড়বে। সুযোগ পেলে একদিন একটু অবসর পেলে 400 থেকে 500 নাম্বার বাগধারাটা একটু পড়ে ফেললে, ওখান থেকে যে 100টার ভিতরে তুমি যে 25টা দাগাইছিল কিংবা 50টা দাগাইছিল, সেই 50টা একবার পড়ে রাখলো। একটা বুঝো না, এক মনে হচ্ছে ইন্টারেস্টিং লাগতেছে, বুঝতেছে না, মার্ক করলে, আমাকে জিজ্ঞেস করলাম, আমাকে জানালে, আমি সেটা ব্যাখ্যা করলাম। এভাবে করে কিন্তু পড়া যায়। কেউ কিন্তু এটা করতেছে না, এটা করতে হবে। তো নাই মামার থেকে কানা মামা ভালো, মানে কি? একজনের মামাই নাই, আরেকজনের কানা মামা। মামা মানে কি? বা বোনের মার ভাই। তো মার ভাই মামা খুবই আদর করে, মামার সাথে আদর করে। তো একজনের কানা মামা আছে, চোখে দেখে না, কানা মামা আছে, আরেকজনের মামাই কি, কার জন্য কারটা ভালো?
না থাকার থেকে তো বেটার হবে, কিছুই নাই তো থাকে তো ভালো। কিছু না থাকার থেকে অল্প কিছু কিংবা একটু ডিফেক্টেড কিছু থাকাও ভালো, এটার অপোজিট কিন্তু আছে। মানে অনেকে এটার সাথে একমত হবে না, বললো যে ভাই ডিফেক্টেড জিনিস থাকার থেকে না থাকাই ভালো। যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মানে আমার কাছে একটা ল্যাপটপ আছে যেটা কাজই করা যায়, এই কোনো রকমে অন করি, চলে একটু 2 মিনিট চলে, তারপরে বন্ধ হয়ে যায়, ক্যামেরা ঠিক মতো কাজ করে না, সাউন্ড সিস্টেম ঠিক মতো কাজ করে না, টাইপ করতে গেলে অর্ধেক টাইপ করার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। তো এইরকম দুষ্ট ল্যাপটপ থাকার থেকে ল্যাপটপ না থাকাই বেটার, ঠিক আছে। কিন্তু নাইম আমার থেকে কানামাছি ভালো, এটাকে আবার ওইটার সাথে ওইভাবে ওই পার্সপেক্টিভে ভাবার দরকার নেই। জীবনে আমাদের অনেক কিছু প্রয়োজন হয়, অনেক সম্পর্ক, অনেক জিনিস, অনেক কিছু লাগে। সেই জিনিসগুলো কখনো কখনো একটু ডিফেক্টেড হলেও আমরা সেটা নিয়ে চালিয়ে নিতে পারি, আমাদের জীবনটা এগিয়ে যায়, আমাদের সুবিধা হয়। কারো অথবা এখন এই মুহূর্তে জুতা কিনতে পারতেছে না, কিংবা তার একটা জুতা হারায় গেছে, এখন তাকে আরেকটা জুতা কিনতে হবে, এখন এর মধ্যে বাসায় তার একটা একটু সেরা, একটু পুরাতন, একটু ঝামেলাজনক একটা জুতা ছিল, ওই মোমেন্টে ওই কাজ চালিয়ে নেওয়ার জন্য কিন্তু নাই জুতার থেকে কিন্তু ওই জুতাটা খুব ভালো। সেরকম মানে দুইটা ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু আমরা দুইটা বাগধারাকেই লজিক্যাল বলতে পারি। তো এখানে বলা হচ্ছে নাই মামার থেকে কানা মামা ভালো, কিছু না থাকার থেকে অল্প কিছু থাকা, কিংবা একটু ডিফেক্টেড কিছু থাকাও ভালো। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তার মানে হচ্ছে লঙ্কা নামে একটা জায়গা আছে, আমরা জানি শ্রীলঙ্কা যেটাকে আমরা বলি সেটা লঙ্কা, এবং রাবণ একটা ক্যারেক্টার, একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার আছে। তো তোর গল্প আজকে না বলি, অনেকেই জানো হয়তোবা। তো রাবণ কে, রাক্ষস রাবণ, যে তাকে নেগেটিভ একটি ক্যারেক্টার হিসেবে দেখা হয়, এই রাবণ মানে লঙ্কাতে যদি কেউ চায়, মানে তুমি যদি লঙ্কাতে যাও তাহলে তুমি রাবণ হয়ে উঠতেছো, ব্যাপারটা এরকম। তার মানে ক্ষমতা পেলে কিংবা একটা পজিশন পেলে সে ওই পজিশনের মতো হয়ে ওঠে, যে একজন খুনি, মানে খুনি না সরি, মানে কেউ একজন পাওয়ারফুল জমিদার, অত্যাচারী লোক, পাওয়ারফুল একজন লোক। তো ওই যে পজিশনটা, ওই পজিশনটা যেই যাচ্ছে না সেই ওরকম হয়ে যাচ্ছে। সেই অর্থ বলা যায়, বলা হয় যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অগ্নি পরীক্ষা এটা পড়ানো হয়েছিল, কঠিন পরীক্ষা, মানে একটা টাফ একটা এক্সাম। নাচতে না জানলে উঠান বাঁকা, মানে আমি নাচতে পারতেছি না, আমি উঠানটাকে বাঁকা বলতেছি, মানে আমি যেটা দিয়ে কাজ করি সেই কাজের জিনিসটাকে প্রবলেমেটিক বলতেছি, আমার দোষটা আমি মানতেছি না। চাঁদের হাট, চাঁদ হচ্ছে, চাঁদকে আমরা কম্পেয়ার করি হচ্ছে বিউটিনেস, সুন্দর, আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা চাঁদের সাথে তুলনা করি। তো চাঁদের হাট, হাট মানে একই প্রোডাক্ট, যেখানে মানে বড় বাজার, যেখানে একই জিনিস অনেক পরিমাণে পাইকারি বাজারটাকে হাট বলা হয়। তো তাহলে চাঁদের হাট মানে অনেকগুলো চাঁদ যেন একসাথে মিশে। তার মানে কি আমার প্রিয় মানুষরা আমার সাথে দেখা করতে এসেছে, কিংবা কোনো একটা জায়গায় কারো প্রিয় মানুষরা গেট টুগেদার করছে। ভরাডুবি মানে সর্বনাশ। তিরিং বিরিং মানে কি, তিরিং বিরিং করো না তো মানে কি, নড়াচড়া লাফালাফি, এই অর্থ। ভালো মন্দ একদম এটা জোড়া শব্দ, ভালো এবং মন্দ। সাপের পাঁচ পা দেখা, এটা একটা কথা আছে, সাপের পাঁচ পা দেখা এর মানে হচ্ছে অহংকারী হওয়া, মানে খুব নিজেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ভাবা। বালির বাঁধ, বালি দিয়ে কোনো ব্যারেজ বানানো হয়েছে, তার মধ্যে এটা ক্ষণস্থায়ী, টেম্পোরারি। তো এখানে কি হতো, এত ড্যাশ না করে একটু শান্ত হয়ে বসতো, একটু বোঝাই যাচ্ছে, এত ড্যাশ না করে, এত তিরিং বিরিং না করে। সিক্সের উত্তর 7। বড়লোকের প্রেম হলো ড্যাশের মতো, আজ আছে কাল নেই। ধনী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষের প্রেম ভালোবাসা হচ্ছে অনেকটাই টেম্পোরারি, আজকে আছে কালকে নেই। আমার কি বালির বাদের মতো। 7-এর উত্তর 10। আইফোন না কিনে দিলেও বাবা একটা স্মার্টফোন কিনে দিয়েছে, তাতেই আমি খুশি, কথায় আছে না, প্রাইম ওনার থেকে কানা মামা ভালো। যদিও এটা খুব বেশি হয় না, কিন্তু এখানে এটাই হবে যে স্মার্টফোন আইফোনের সাথে কম্পেয়ার করলে স্মার্টফোনকে আমরা কানামামা বলতেই পারি, কারণ আসলে স্মার্টফোনে যতটা ফিচার আছে আইফোনের সব ফিচার কভার করতেছে না, অনেক কিছুই লেকিংস থেকে যাচ্ছে আইফোনের সাথে। সেখান থেকে এই কথাটা বললো যে এক, বড় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ড্যাশ সব ভেবে চিন্তে নিতে হয়, ভালো মন্দ সব ভেবে নিতে হয়। একটা বড় সিদ্ধান্ত নিচ্ছি, ভালো দিকগুলো খারাপ দিকগুলো ভেবে নিচ্ছি। সরকারি চাকরি পেতে তো আজকাল ড্যাশ দিতে হয়, অগ্নি পরীক্ষা দিতে হয়, কঠিন পরীক্ষা, সরকারি চাকরি পাওয়া একটা বিশাল কঠিন পরীক্ষা, আগুনের পরীক্ষার মতো আর কি। এখান থেকে এটা অগ্নি পরীক্ষা। তো মিলিয়ে দেখবে কার সাথে কি ভুল হয়েছে, এবং যাদের অনেক বেশি ভুল হয়েছে তাদের কিন্তু বাগধারা নিয়েও একটু পড়ালেখা করার চিন্তা করতে হবে। আমার সাথে আমি বলবো, যদি কেউ বাগধারা নিয়ে একটু প্যারা থাকো আমার সাথে কথা বলো, আমি দেখি আমরা কিভাবে তোমাকে আমি গাইড করতে পারি এবং তুমি কিভাবে পড়ালেখা করতে পারো। তো বাগধারা নিয়ে কিন্তু ভাবতে হবে, কারণ এগুলা খুবই র্যান্ডমলি দেওয়া হয়েছে, কিন্তু পারার
না পারেন না। তারপর বাকুড়কার, ভালোবাসার কদর আজকাল কজনই বা বোঝে। ভালোবাসার কদর, কদর মানে মূল্য, ভালোবাসার মূল্য আজকাল কজনই বা বোঝে, কয়জন বুঝতে পারে? না আছে শেষে, কেউ যদি দেখে কেউ বোঝে না। আমি বলছি কজনই বা বোঝে, মানে কেউ কেউ অল্প কিছু মানুষ বোঝে। তাহলে ভালোবাসার কদর আজকাল সবাই বোঝে না, আমি লিখে দিয়েছি, কারেকশন খাতায় লিখে দিয়েছি অনেকেরই, তখন পড়ে নিও। ভালোবাসার কদর আজকাল সবাই বোঝে না, মানে এভরি ওয়ান ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সাম পিপল আন্ডারস্ট্যান্ড বাট নট এভরি ওয়ান। তো এর ভালোবাসার কদর আজকাল সবাই বোঝে না। কেউ বোঝে না বললে কি হয়ে যাচ্ছে? নো ওয়ান। নো ওয়ান কিন্তু করে বলা হয় না, তো এখানে হবে সবাই বোঝে। জীবনে উন্নতি করতে হলে কেবল পরিশ্রম না, বুদ্ধিও লাগে। পরিশ্রম না, বুদ্ধিও লাগে। তাহলে কি হবে? পরিশ্রম, জীবনে উন্নতি করার জন্য পরিশ্রম ছাড়াও, এই করার জন্য পড়ে লেখা আছে, তাহলে কি হবে? পরিশ্রম ছাড়াও বুদ্ধি, পরিশ্রমের সাথে বুদ্ধিও লাগে জীবনে উন্নতি করার জন্য। পরিশ্রমের সাথে বুদ্ধিও লাগে জীবনে উন্নতি করার জন্য, অথবা পরিশ্রম ছাড়াও বুদ্ধিও লাগে জীবনে উন্নতি করার জন্য, মানে এরকম কিছু একটা। পরিশ্রম বুদ্ধি, কিন্তু পরিশ্রম ও বুদ্ধি লাগে জীবনে উন্নতি করার জন্য, এইভাবে কিন্তু হবে না। পরিশ্রম ছাড়াও, নট অনলি পরিশ্রম বাট অলসো বুদ্ধি। তো ওই পরিশ্রম না শুধু, বুদ্ধিও লাগে, এইভাবে লিখতে হবে। পরিশ্রম ও বুদ্ধি লাগে লিখলে কিন্তু কথাটা একটু বেশ, মানে একটু 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু হয় না ভুল। আমি লিখে দিয়েছি খাতায়। বাহ কি সুন্দর একটি গান না গাইলে। বাহ কি সুন্দর একটি গানই না গাইলে, মানে সারপ্রাইজ হয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে আমি একটা নর্মাল সেন্টেন্সে কনভার্ট করবো। তাহলে বা এই শব্দটা কি প্রকাশ করতেছে? খুব। এটা খুব সুন্দর একটি গান গায়, শেষ। আর কোনো কিছু না, যেমন আছে গাইলে লেখা আছে, খুব সুন্দর একটি গান গায়, অনেক সুন্দর একটি গান গায়। খুব, অনেক, এইভাবে না, খুব সুন্দর একটি গান গেল অথবা অনেক সুন্দর একটি গান গেল। তিনি ভালো মনের মানুষ হলেও কাউকে সাহায্য করেন না। যদিও তিনি ভালো মনের মানুষ কিন্তু কাউকে সাহায্য করেন না। একদম সহজ, এটাই পারফেক্ট উত্তর, আর দ্বিতীয় উত্তর বানানোর চেষ্টা করার দরকার নাই। তিনি, যদিও তিনি ভালো মনের মানুষ কিন্তু কাউকে সাহায্য। বাড়িওয়ালা বললেন, আমি সব ভাড়াটিয়ার প্রতি ন্যায্য আচরণ করি। ন্যায্য আচরণটা ভুল ছিল, জফলা হবে। বাড়িওয়ালা বললেন, আমি সব ভাড়াটিয়ার প্রতি ন্যায্য আচরণ করি। তাহলে বাড়িওয়ালা বললেন যে, তিনি, সে না কিন্তু, তিনি বললেন লেখা আছে, তেমন তিনি। বাড়িওয়ালা বললেন যে তিনি সব ভাড়াটিয়ার প্রতি ন্যায্য আচরণ করেন। তাহলে তিনি লিখতে হবে, করেন লিখতে হবে। যে তো অবশ্যই থাকবে, ইনভার্টেড কমা উঠাই দিলে, তাহলে যে না লিখলে না, 1 নাম্বার কাটা। কে লিখলে, করে লিখলে কিছু নাম্বার হয়তো দেওয়া হবে, একই দেওয়া হবে আর কি। কিন্তু এটা দুইটা ভুল কিংবা একটা, যে কোনো একটা ভুল হলেও কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তো সেইভাবে এগুলো কিন্তু খুব সহজ ছিল, আমার বইয়ের ভিতর থেকে না, বইয়ের বাইরে থেকে দেওয়া। আমাদের বইতে 125টা দেওয়া আছে, সেগুলো ফার্স্ট পেপার থেকে দেওয়া। আমরা 2025-এর কোশ্চেন পেপারটা সলভ করবো। ওগুলোর বাইরেও কিন্তু এরকম টাইপের, কিন্তু এগুলো খুঁজতে দেখবে এটার সাথে সিমিলার সেন্টেন্স ওখানে আছে। তার মানে ওগুলো ভালো করে করলে এগুলো পারা যাবে। ঠিক আছে। এবার শূন্যস্থান পূরণ অনুযায়ী, শূন্যস্থান কোনটা নতুন করে বানানো ছিল, এখানে একটু দু একটা শব্দ একটু জটিলতা ছিল আসলে। ইনশাল্লাহ পরের কোশ্চেন গুলাতে আর এত জড়িত থাকবে না, সহজ করে দিব আরো। তবুও অনেকেই পেরেছো, 20-তে 20 পাওয়া মানুষও আছে কয়েকজন। 16, 14, 12, 18 এরকম মার্কসও অনেকের আছে, কেউ 10-এর নিচে আছে। তো যারা 10-এর নিচে আছে তাদের নিয়ে আমি দুঃখিত, কারণ এইটাতে 10-এর নিচে পাইলে তো হবে না, কারণ তাদের রেজাল্ট অনেক পিছায় যাবে। তো আপাতত অন্তত আমার কাছে তো বি পাইতে হবে, বি এর ভিতরে থাকতেই হবে, এর নিচে থাকা যাবে না। তাহলে একটু দেখেন। শহরের কোলাহল থেকে দূরে একদিন নীলা ও তার পরিবার গ্রামের বাড়িতে ড্যাশ করতে গেল। দীর্ঘদিন পর প্রকৃতির সান্নিধ্যে এসে তার মনে এক ধরনের শান্তি নেমে এলো। চারিদিকে বিস্তৃত সবুজ ড্যাশ, দূরে নদীর কলকল ধ্বনি, আর মৃদু ড্যাশ যেন মনকে প্রশান্ত করছিল। গ্রামের বাড়ির উঠোনে পা রাখতেই নীলা মাটির গন্ধে মুগ্ধ হলো। খুব সহজ বাংলা কিন্তু বলছিলাম। গ্রামের মানুষদের সরলতা ও ড্যাশ তার কাছে এক নতুন অভিজ্ঞতা মনে হয়। দুপুরে তারা একসঙ্গে বসে ধান ক্ষেতের পাশে বসেই দেশীয় খাবারের ড্যাশ উপভোগ করত। বিকেলে নীলা ও তার কাজিনরা নদীর ধারে গেল। সেখানে ছেলেমেয়েরা নৌকা বেয়ে চলছিল, কেউ আবার জাল ফেলে মাছ ধরছিল। নদীর জলে সূর্যের প্রতিফলন যেন এক অপূর্ব ড্যাশ তৈরি করছিল।
নীলা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য গভীরভাবে ড্যাশ করতে লাগে। খুবই সহজ ছিল আসলে। সন্ধ্যা নামতেই চারিদিকে ঝিঝি পোকার ডাক, আকাশে উদীয়মান চাঁদ আর গ্রামের শান্ত পরিবেশ নীলার হৃদয়ে এক অবিস্মরণীয় ড্যাশ রেখে গেল। সে বুঝতে পারলো, শহরের কোলাহল যত আকর্ষণীয় হোক না কেন, প্রকৃতির সাথে একাত্ম হওয়াই মানুষের প্রকৃত ড্যাশ। ফেরার পথে নীলা সিদ্ধান্ত নিল, যখনই ড্যাশ পাবে সে আবার প্রকৃতির কোলে স্বস্তি খুঁজে নিতে আসবে। তো এইখানে এটা ছিল, অপশন গুলো অনেকগুলো দেওয়া আছে, আমরা অপশন গুলো মিলে দেখবো তাইলে। শহরের কোলাহল থেকে দূরে একদিন নীলা ও তার পরিবার গ্রামের বাড়িতে ড্যাশ করতে গেল। ভ্রমণ করতে গেল, বেড়াতে গেল। বেড়াতে তো নাই, বেড়ানো। বেড়ানো গেল তো হয় না ভাই। তার মানে বেড়ানো গেলে হবে না, ভ্রমণ করতে গেল। তাহলে বেড়াতে গেলেও মানে হচ্ছে আমি ভ্রমণ দিয়েছি option, তাহলে ভ্রমণ করতে গেল। দীর্ঘদিন পর প্রকৃতির সান্নিধ্যে এসে তার মনে এক ধরনের শান্তি নেমে। চারিদিকে বিস্তৃত সবুজ, ড্যাশ, দূরে নদীর কলকল ধ্বনি আর মৃদু মানে হালকা ড্যাশ যেন মনকে প্রশান্ত করে দিল, খুব পিস, খুব ক্লান্ত করে দিল। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? চারিদিকে সবুজ প্রকৃতি, সবুজ দৃশ্য হইতে পারে না স্থির, কিন্তু দৃশ্য অন্যটা কেন হবে? এই যে এইগুলা সিমিলারিটিদের একটু সমস্যা এখানে ছিল, কিন্তু আমি বারবার বলছি অনেকই পেরেছি। চারিদিকে বিস্তৃত মানে হোয়াইট ছড়িয়ে আছে সবুজ প্রকৃতি, দূরে নদীর কলকল ধ্বনি আর মৃদু হাওয়া যেন মনকে প্রশান্ত করছিল। হাওয়া মানে বাতাস, হাওয়া। ঠিক আছে, প্রশান্ত করছিল। গ্রামের বাড়ির উঠোনে পা রাখতেই নীলা মাটির গন্ধে মুগ্ধ হলো। গ্রামের মানুষের সরলতা ও দেশ তার কাছে এক নতুন অভিজ্ঞতা। গ্রামের মানুষের সরলতা, মানে সহজ সরল ভাবে তারা কথা বলবে, এবং তাদের আতিথেয়তা, বানানটা বুঝতে প্রশ্নের। আতিথেয়তা মানে হচ্ছে হসপিটালিটি, যে ট্রিট করা, যে তাকে ট্রিট করলো, এটা তাকে আসলে মুগ্ধ করলো। এটা তার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স। দুপুরে তারা একসঙ্গে বসে ধান ক্ষেতের পাশে বসে দেশীয় খাবারের ড্যাশ উপভোগ করলো, স্বাদ উপভোগ করলো। স্বাদ মানে হচ্ছে টেস্ট। স্বাদ এখানে দুইটা আছে, এখানে একটা স্বাদ আছে, এখানে একটা স্বাদ আছে। এই স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, উইশ, আর এই স্বাদ মানে হচ্ছে টেস্ট। খুবই সিমিলার, উচ্চারণটা অনেকটাই একরকম, বানানটা ডিফারেন্ট। এই একটা স্বাদ মানে হচ্ছে টেস্ট, একটা স্বাদ, 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 একটু ডিফারেন্স আছে উচ্চারণটাও, নর্মালি পারি না বলতে। তো একটা ইচ্ছা, একটা টেস্ট, তো তারা আসলে টেস্ট করলো খাবারটা, উপভোগ করলো, টেস্ট উপভোগ করলো। বিকেলে নীলা ও তার কাজিন নদীর ধারে গেল। সেখানে ছেলেমেয়েরা নৌকা বেয়ে চলছিল, কেউ আবার জাল ফেলে নদীর জলের সূর্যের প্রতিফলন যেন এক অপূর্ব দৃশ্য তৈরি করলো, একটা বিউটিফুল, একটা অসাধারণ একটা সিনারি ক্রিয়েট করলো। সবুজ সিনারি না, সবুজ প্রকৃতি, অপূর্ব প্রকৃতি তৈরি করলো, এটাও তুমি দেখতে পারো। তো এখানে কিন্তু আসলে দৃশ্য তৈরি করলো। নীলা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য গভীরভাবে অনুভব করতে লাগলো, ফিল করতে লাগলো। সন্ধ্যা নামতেই চারিদিকে ঝিঝি পোকার ডাক, আকাশে উদীয়মান চাঁদ আর গ্রামের শান্ত পরিবেশ নীলা হৃদয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা রেখে গেল। অবিস্মরণীয় মানে যা ভুলে যাওয়া না আর কি, এক্সপেরিয়েন্স, ভুলে যাওয়া যায় না। অবিস্মরণীয় প্রশান্তি রেখে গেল, ভুলে যাওয়া যায় না এরকম একটা শান্তি। বেটার, ওই শব্দ থেকে বেটার হচ্ছে অবিস্মরণীয় এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা রেখে গেল। সে বুঝতে পারলো, শহরের কোলাহল যতই আকর্ষণীয় হোক না কেন, প্রকৃতির সাথে একাত্ম হওয়াই মানুষের প্রকৃত শান্তি। মানুষ সবচেয়ে বেশি শান্তি পায় প্রকৃতির সান্নিধ্যে গেলে। মানুষ যতই কোলাহলে থাকে, আড্ডা দেয়, বিজি লাইফ, কফি শপ, চিকেন ফ্রাই, কেএফসি, এগুলো আনন্দ দিচ্ছে, কিন্তু মানুষ যদি, সবার জন্য না, কেউ কেউ ব্যতিক্রম হতে পারে, কিন্তু ইন জেনারেল অনেকের জন্যই, সে যদি একটু পাহাড়ে যায়, সমুদ্রে যায়, প্রকৃতির মাঝে যায়, তখন সে কিন্তু বেশি কানেক্টেড ফিল করে, সে নিজের মধ্যে একটা শান্তি লাভ করে। ফেরার পথে নীলা সিদ্ধান্ত নিল, যখনই সুযোগ পাবে, যখনই অপরচুনিটি পাবে, সে আবার প্রকৃতির কোলে স্বস্তি খুঁজে নিতে আসবে, মানে শান্তি পিস খুঁজে নিতে আসবে। এটা ছিল সুন্দর সাপোর্ট। অনেকেই পেরেছে 20-তে 20, এবং অনেকেই কাছাকাছি 14, 16, 18, দ্যাটস গুড। যাদের বেশি ভুল হয়েছে, যারা ইরেলেভেন্ট লিখছেন, তাদের কিন্তু করতে হবে। এরপর প্রশ্নোত্তর অ্যান্ড এমসিকিউ। এমসিকিউ নিয়ে একটু কথা বলতে হবে। এমসিকিউর উত্তরগুলো যেমন, ভারত ভ্রমণে লেখকের প্রথম গন্তব্য ছিল, ভারত ভ্রমণের প্রথম গন্তব্য, কেউ কেউ বেনাপোল দিয়েছে, কেউ কেউ কলকাতা দিয়েছে। ভাবো,
আমি ভারতে ট্যুরে যাচ্ছি, আমার টার্গেট ভারতে ট্যুরে যাওয়া। আচ্ছা বাদ দিই। আমার টার্গেট হচ্ছে স্কলাস্টিকাতে যাওয়া। ঠিক আছে, স্কলাস্টিকা স্কুল, মিরপুর স্কলাস্টিকাতে যাবো আমি। 11 থেকে সোজা রাস্তা দিয়ে শুরু করলাম। আমি প্রথমে রিক্সা দিয়ে কিংবা মেট্রো রেল দিয়ে আমি 11 মেট্রো রেল কিংবা 12 মেট্রো রেল থেকে, আমি তো ধরলাম 12 মেট্রো রেল থেকে আমি মেট্রো রেল উঠলাম। উঠে 10 নাম্বার মেট্রো রেল নামলাম, স্টেশনে নামলাম, নেমে সেখান থেকে রিক্সা নিয়ে স্কলাস্টিকাতে চলে গেলাম। তাহলে আমার উদ্দেশ্য স্কুলে যাওয়া, তাহলে আমি প্রথমে কই গেলাম? আমার প্রথমে মিরপুর 10 নম্বরে গেলাম, কিন্তু আমার যাওয়ার টার্গেটটা কোথায়? এটা আমি প্রথমে গেছি, কিন্তু এটা আমার টার্গেটটা কোন জায়গায়? স্কুলটা যাওয়া। তাহলে এই 10 নাম্বারটা কি আমার টার্গেট ছিল? আমি এই বাবার থেকে যখন রওনা দিছি, তখন আমার টার্গেটটা কিন্তু ওই স্কলারশিপ ছিল। আমি মাঝখানে একটা পয়েন্ট নিয়েছি, ব্রেক নিয়েছি, যেখান থেকে আমি আরেক জায়গায় গেছি। তো তাহলে বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়াতে ঘুরে যাব, বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবো। এই ট্যুরটা দিতে গেলে আমার প্রথম ব্রেকটা নেওয়া লাগতেছে বেনাপোলে, কিন্তু বেনাপোল কি আমার টার্গেট? বেনাপোল আমার টার্গেট গন্তব্য, লেখকের প্রথম গন্তব্য। ইন্ডিয়াতে ঢুকবো, ভারত ভ্রমণে যাচ্ছি। প্রথম আমি ভারতে কোথায় যাব? কলকাতায় যাব। ওইখান থেকেও কিন্তু আমি দিল্লি চলে গেলাম। তো তাহলে কলকাতা থেকে দিল্লি, তাহলে কেউ বলতে পারে দিল্লি, আগ্রা। কিন্তু ভারত ভ্রমণের জন্য আমাকে প্রথমে কই যেতে হবে? কলকাতা যেতে হবে। এবং কলকাতা যাওয়ার আগে আমাকে কই যেতে হবে? বেনাপোল যেতে হবে। কিন্তু বেনাপোল আমার ভ্রমণের অংশ না। আমার ভ্রমণের অংশ কলকাতা। এর একটু চিন্তা করে দেখবা, উত্তরটা কিন্তু কলকাতা। দেখো, কলকাতায় ভাত খেয়ে ভীষণ ভালো লেগেছিল। কারণ কি? এই প্যাসেজটা কিন্তু তোমরা পড়েছো, না পড়লে আমি খাতা দেওয়ার পর তো পড়বে না। এটা আমার নিজের রিয়েল লাইফের গল্প, কিন্তু আমি নিজে বানিয়েছি, আমার নিজের গল্প। তো লেখকের কলকাতায় ভাত খেয়ে ভীষণ ভালো লেগেছিল কেন? কারণটা কি? দীর্ঘক্ষণ না খেয়ে থেকে ভীষণ ক্ষুধার্ত ছিল। তিনি একজন ভাত পাগল লোক। আলুর দম ও তরকারির স্বাদ অনেক ভালো ছিল। ভাত থাকলে যে কোনো তরকারি তার ভালো লাগে। তিনি ভাত পাগল লোক হতেও পারে, এই কথা হয়তো বলছে প্যাসেজে। আলুর দম ভালো লাগছে, ভালো হয়েছিল তরকারি, এটাও বলতে পারে। কিন্তু মনে করে দেখো, একটা মোমেন্টে তোমার ভাত খেতে খুব ভালো লাগছে কোন মোমেন্টে? যখন তুমি অনেক হাঙ্গরি ছিল, অনেক ক্ষুধার্ত ছিল। তখন হতে পারে, অনেক সময় এরকম হয়, আমাদের অপছন্দের একটা খাবার। আমি হয়তো বা মাছ দিয়ে ভাত খাই না, কিন্তু আমি অনেক সারাদিন দৌড়াদৌড়ি করে কাজ টাজ করে আসছি, খুব প্রচন্ড ক্ষুধা লাগছে। মা মাছ দিয়ে দিচ্ছে, তো এই মাছ দিয়ে খান। কিন্তু আমার ক্ষুধা লাগছে না, আমার আর কোনো নাই, চয়েস নাই। ভাতটা নিয়ে মাছটা দেখলাম, ওই দিন আমার কাছে মনে হলো কি, বা মাছের তরকারি তো ভালোই হয়েছে, নর্মালি কিন্তু আমি মাছ খাই না। তো ব্যাপারটা ওরকম হয়েছে, দীর্ঘক্ষণ না খেয়েছে, ভীষণ ক্ষুধার্ত ছিল, তাই তাকে ভাতটা বেশি, খাবারটা ভালো লেগেছে। হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠতে লেখকদের ভীষণ কষ্ট হয়েছিল কেন? হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠতে তাদের অনেক কষ্ট হয়েছে। তারা যে দিল্লি যাবে হাওড়া থেকে, তো এইখানে সমস্যাটা ছিল, প্রত্যেকটা স্টেশন থেকেই ভিড় হয়, মানুষ উঠে। কিন্তু এটা প্রথম স্টেশন হয়, এখানে ভিড়টা বেশি। নর্মালি দেখবা যে বাংলাদেশের সাথে আবার কম্পেয়ার করলে একটু ঝামেলা হবে। যেমন বাংলাদেশে তুমি যদি কমলাপুর থেকে উঠো আর বিমানবন্দর থেকে উঠো, কমলাপুর থেকে উঠতে কিন্তু ইজি, কিন্তু বিমানবন্দর থেকে উঠতে টাফ। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ওইটা আমি বলেছিলাম, ওখানে মেনশন করা আছে। প্রথম স্টেশন থেকে উঠতে কষ্টটা বেশি, কারণ এখানে ধাক্কা ধাক্কি, লোকজন মালপত্র ওঠানো, এইটার না একটা প্যারা যায়। তো সেই প্যারা কারণে হাওড়া স্টেশন থেকে দিল্লিগামী ট্রেনের এটি প্রথম স্টেশন হয়, এখানে একটা ভিড়টা বেশি থাকে। ইন্ডিয়ার হিসাবটা এরকম। তো এই কারণে উত্তরটা সি। দীর্ঘ ভ্রমণ শেষেও রাতের আগ্রায় লেখক ও তার বন্ধুরা হেঁটে বেড়ান। কারণ কি? তারা অনেক লং একটা জার্নি করে যায়, 23 ঘন্টার জার্নি থাকে। এই 23 ঘন্টায় তারা হাওড়া থেকে আগ্রা গিয়ে পৌঁছায় ট্রেনে করে। তারপরও রাতের বেলা তারা ভাবতে বেরোয়, ঘুরতে বেরোয়। কারণ কেন তাদের ভালো লাগে? কারণ আগ্রার সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করছিল। আগ্রা এত সুন্দর, রাতের হালতে তারা হেঁটে বেড়াতে পছন্দ করতেন সেটা না, দীর্ঘ ভ্রমণ করলেও তারা ক্লান্ত ছিল না সেটাও না, তাজমহল দেখে অভিভূত হয়েছিল সেটাও না, আগ্রার সৌন্দর্য দেখে তারা অভিভূত হয়েছিল, যে কথাটা ওখানে বলা আছে। তাজমহলের বিশেষত্ব কি? তাজমহলের স্পেশালিটি কি? তাজমহলের পাথরগুলো গরম হয়ে ঠান্ডা হয়ে ওঠে। যত রোদ করবে তাজমহলের যে ভিতরের জায়গাটা, সেখানে যে টাইলস গুলো এটা ঠান্ডা হতে থাকে। যত গরম উপর দিয়ে পড়বে পাথর তত বিশুদ্ধ, বাকি না। মরুভূমি সম্পর্কে লেখকের কোনো কোনো না, এটা কোন হয়তো কোন অভিজ্ঞতা প্রথম ছিল। তো বালু যে ডিফারেন্ট, লেখক কোনোদিন জানতো না যে মরুভূমির বালু কিরকম হয়। নর্মালি আমরা যে রাস্তাঘাটে বালু লাগলে যেরকম একটা অসুবিধা লাগে, আমরা আমরা যে বালুটা রাস্তাঘাটে পাই কিংবা আমাদের আশেপাশে থেকে, এটা কিন্তু জাস্ট বালু নয়, এটার ভিতরে অনেক কিছু থাকে। কিন্তু মরুভূমির বালু মানে শুধু বালু।
সেই বালু কিন্তু ডিফারেন্ট। ইভেন সমুদ্রের বালু থেকে মরুভূমির বালু ডিফারেন্ট। তাহলে মরুভূমির বালু থেকে অন্য বালুর থেকে আলাদা মরু, এটা তাকে সর্বোচ্চ করেছে। লেখকের কাছে কাশ্মীর ভ্রমণের সব বেশি আকর্ষণ ছিল কারণ কি, উনি পুরো ইন্ডিয়া থেকে অনেক জায়গায় গেল কিন্তু তার কাশ্মীর ভ্রমণটা বেশি ভালো লেগেছে কেন? কারণ ছোটবেলা থেকেই লেখকের কাশ্মীরের ব্যাপারে অনেক আগ্রহ ছিল, কাশ্মীর সম্পর্কে তার অনেক ইন্টারেস্ট ছিল, তো সেটাও কিন্তু ক্লাসে উল্লেখ আছে। এই এমসিকিউ গুলো অনেকেই পেরেছে, 14 কম পেয়েছে, বাট 12 কিংবা 10 অনেকেরই আছে। 10-12 ইজ ওকে, 14 10-12 আমি okay। এরপর হচ্ছে প্যারিস ভ্রমণে গেলাম। প্যারিস ভ্রমণে গেলাম, প্যারিসটা খুবই সিম্পল ছিল, একদম পয়েন্ট ছিল, 4টা পয়েন্ট আসলে ছিল, আমরা খুঁজে দেখবো। আমরা সরাসরি খাতা তোমরা দেখলে বের করবো, আমি নাম্বারও ভালো দিয়েছি। তো এখানে 4টা করে পয়েন্ট দিতে বলেছিল। এরকম হোমওয়ার্ক কেন কেন দেওয়া হয়েছে? নর্মালি ভ্রমণকারী রিলেটেড কোশ্চেন পেপার বেশি আসে সেখান থেকে। জীবন্ত মানে কি? জীবিত, যে প্রাণবন্ত, বেঁচে আছে এমন। দর্শনীয় মানে হচ্ছে দেখার মতো। নিজস্ব মানে নিজের। অসম্ভব যা সম্ভব নয়। মুগ্ধ মানে বিমোহিত কিংবা অনেক অবাক হয়েছে, এরকম এরকম টাইপের কোন শব্দ আর কি। তো এই শব্দগুলোর অর্থ মোটামুটি অনেকে লিখতে পেরেছে। তো এই ছিল আমাদের পেপার 2। আর ডিটেল করব না। আমি সবাইকে যেটা বলবো যে কপিটা যখন আমি দিব, কাইন্ডলি ইনশাল্লাহ মঙ্গলবার ক্লাস হবে, মঙ্গলবার ক্লাসে আমি কপিগুলো দিব। কিন্তু আমরা ক্লাসে অন্য পড়া পড়বো, বইগুলো নিয়ে আসবে, বই থেকে পড়বো আমরা। এবং কপিগুলো তোমরা নিজ দায়িত্বে দেখে নিবা, কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবো। তো এই গেল মক থ্রির ফিডব্যাক। খুব বেশি ভালো ফিডব্যাক যে দিতে পারলাম তা না, কিন্তু ইনশাল্লাহ ভুলগুলো নিয়ে আমরা কাজ করবো। অবশ্যই বারবার বলছি, নিজের ভুলগুলোকে স্বীকার করতে শিখতে হবে। এবং তোমার যেখানে লেকিংস আছে, তুমি যেটা করতেছো না, কিংবা আমার দিক থেকে আমি সহযোগিতা করতেছি কিন্তু তুমি করতেছো না, এরকম জায়গাটাও যেমন মানতে হবে। আবার আমি যদি কোনো রকম অসহযোগিতা করি, মানে সহযোগিতা না করি, সেক্ষেত্রে সেটাও আমাকে বলবা। বললে আমি কিন্তু সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবো। আমি আমার দিক থেকে কিন্তু চেষ্টা করতে চাই, এবং আমি কিন্তু সেই ব্যাপারে কোনো কিছু এটা বলতেছি না যে আমি করবো না। ঠিক আছে, ওকে। আমার ক্যামব্রিজ ও লেভেল 2026 এর শিক্ষার্থীদের জন্য অনেক শুভকামনা। আপাতত কোনো পরীক্ষা নাই, বেশ অনেকদিনই পরীক্ষা থাকবে না, কিন্তু অনেক কিছু আমাদের করতে হবে। আমরা নভেম্বরের শুরু থেকে কোশ্চেন পেপার সলভিং শুরু করব। তো সেই সলভ করাটা কিন্তু দ্রুত শেষ করতে হবে, বৃত্ত নিয়ে পড়তে হবে। টুকটাক হোমওয়ার্ক যেগুলো আমি দিব সেগুলো করতে হবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবে। বিদায়।